পৃথিবীতে হঠাৎ করেই বিশাল একটা উল্কাপিণ্ড এসে পড়ে, যার কারণে পুরো পৃথিবীটাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। ৭৫% মানুষ মারাও যায়। ওই ঘটনার পর ৫টা বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কিছুই স্বাভাবিক হয়নি, কারণ এই উল্কাপিণ্ডের অসংখ্য টুকরো পরিবেশের সঙ্গে মিশে আছে। বাতাস ভয়ঙ্কর রকম দূষিত হয়ে গিয়েছে, আর এই অবশিষ্ট রেডিয়েশন এখন মানুষের শরীরে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। ভূমিকম্প, ঝড়, তুফান পৃথিবীতে এখন খুবই স্বাভাবিক একটা ঘটনা। তাই এরকম পরিস্থিতিতে এখন সবাইকেই বসবাস করতে হবে বাংকারের মধ্যে। তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে জন। সে গ্রিনল্যান্ডে একটা বাংকারে তার পরিবার নিয়ে থাকে। পেশায় সে একজন ইঞ্জিনিয়ার, আর গোপনে একজন গুপ্তচর হিসেবেও কাজ করে। এই কারণে তাকে মাঝে মাঝে একটা বিশেষ ধরনের স্যুট পরে বাংকারের বাইরে যেতে হয়, যাতে পৃথিবীর বর্তমান অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। তো একদিন বাইরে বেরিয়ে জন দেখে যে মাটিতে বড় বড় ফাটল তৈরি হচ্ছে। সে তৎক্ষণাৎ বুঝতে পারে এই ফাটলগুলো ধীরে ধীরে আরও বেশি বিস্তৃত হচ্ছে। এরপর সে একটা বিচে যায়, যেখানে কয়েকটা লাইফ বোট আর একটা ভাঙা জাহাজ পড়ে থাকতে দেখে। সে প্রথমে ওই লাইফ বোটগুলোকে ভালোভাবে পরীক্ষা করে, কিন্তু সেগুলোর ভেতরে তেমন কাজে লাগার মতো কোনো জিনিস খুঁজে পায় না। এরপর জন সোজা ঢুকে যায় ওই ভাঙা জাহাজের ভেতরে। সেখানে এসে কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়, আর সেগুলোকে নিজের সঙ্গে নিয়ে আসে। তবে আরেকটু ভেতরে যেতেই তার চোখে পড়ে অসংখ্য মানুষের লাশ। জিনিসপত্র খুঁজতে খুঁজতে সে একটা নোটবুকও সেখানে পায়, যার ভেতরে আবার রাখা আছে সুন্দর একটা ফুলও। অদ্ভুতভাবে জন সেই ফুলটাও তার সঙ্গে করে নিয়ে নেয়। আর ঠিক তখনই বাংকার থেকে রেডিওর মাধ্যমে একটা সতর্কবার্তা আসে। বলা হয় ভয়ঙ্কর ঝড় নাকি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। জন সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে, কারণ অলরেডি ঝড় শুরু হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে সে গেটের ওপর দিয়ে লাফ দিয়ে আবারও বাংকারের মধ্যে ঝুঁকে পড়ে, আর ঝড় ওই পর্যন্ত আসার আগে সে দরজাটাও বন্ধ করতে সক্ষম হয়। নিজেকে বাঁচানোর পর জন প্রচণ্ড ভয় পেয়ে তো মাটিতে বসে পড়ে, কারণ সে ভালোভাবেই বুঝতে পারছিল সে একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো এই ধাক্কা সামলাতে না পেরে এইবার সে সিদ্ধান্ত নেয় সে তার থেরাপিস্টের সঙ্গে দেখা করবে। তো থেরাপিস্টের কাছে গিয়ে জন পৃথিবীর ভয়াবহ পরিস্থিতি আর নিজের মানসিক অস্থিরতার কথাও জানায়। থেরাপিস্ট তাকে বুঝিয়ে বলে যে সবাই এখন এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ শুধু বাইরে থেকেই দেখাচ্ছে যে সবই ঠিক আছে। তাই সে জনকে অযথা দুশ্চিন্তা করতে মানা করে, আর পরামর্শ দেয় যেটুকু সময় তার হাতে আছে ওইটুকু নিয়ে তাকে বাঁচতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো, আর নিজের জীবনকে পুরোপুরি উপভোগ করা, কারণ এই পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকবে না। তো ওই সময় আমরা আবার জনের স্ত্রী এলিসনকে দেখতে পাই, যে অন্য একটা বাংকারে বসে কাজ করছে। সেখানে সবাই আলোচনা করছিল যে খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম ধীরে ধীরে শেষ হয়ে আসছে। ঠিক তখনই এলিসনের কাছে একটা বার্তা আসে, যেখানে লেখা ছিল জন নিরাপদে ফিরে এসেছে। তাদের ওই বৈঠকে আজকে ডক্টর আমিনাও ছিল। তিনি বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে তুলে ধরে। সে জানায় যে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয় বিশাল গর্তগুলো ঝড় থেকে মানুষকে রক্ষা করতে পারে, এমনকি বিষাক্ত বাতাসও সেখানে খুব বেশি ক্ষতি করতে পারবে না। তাই এই গর্তগুলোকেই ভবিষ্যতে মানুষের বসবাসের জন্য উপযোগী করে তুলতে হবে। কিন্তু তখনই অ্যাডাম সবাইকে মনে করিয়ে দেয় যে এই গর্তগুলো কিন্তু ফ্রান্সে অবস্থিত, আর পুরো ইউরোপ জুড়ে এই মুহূর্তে ভয়াবহ যুদ্ধ চলছে। ঠিক সেই সময় আবার হঠাৎ করে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, আর পুরো বাংকার ধরে তো কেঁপে ওঠে। সবাই শুধু অপেক্ষা করে কখন এটা থামবে। আর এরপর যখন সবটা স্বাভাবিক হয়, তখন আবার যে যার নিজেদের কাজে চলে যায়। আর তাদের এই ভাব দেখে মনে হচ্ছে এই ভূমিকম্প যেন তাদের দৈনন্দিন জীবনের একটা ঘটনা। তবে ওই সময় আবার কেউ কেউ মন্তব্য করে যে এই ভূমিকম্পটা নাকি আগের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এরপর অ্যালিসন বলে যে বাইরে এখনো অনেক মানুষ আটকে আছে, আর তাদের এখন সাহায্য করা উচিত। কিন্তু অ্যাডাম তখন তার কথার বিরুদ্ধে বলে যে বাংকারে অতিরিক্ত মানুষ রাখার মতো খাবার আর জায়গা কোনোটাই নেই। তাছাড়া বাইরে থেকে আসা লোকেরা কি ধরনের রোগ নিয়ে আসবে সেটাও আমরা জানি না, তাই এই প্রস্তাবটা কোনোভাবে গ্রহণ করার মতো নয়। অ্যালিসন তখন তাকে প্রস্তাব দেয়, ঠিক আছে, ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক কার কথা রাখা হবে। আর ভোট হলে দেখা যায় বেশিরভাগ মানুষ অ্যালিসনের পক্ষেই আছে। তাই সিদ্ধান্ত হয় পরের দিন বরফের ওপর দিয়ে চলতে পারে এমন একটা বিশেষ যানে ওখানে পাঠানো হবে। তো এদিকে আমরা জনকে দেখতে পাই, সে যখন বাংকারের পাইপলাইন মেরামত করছিল, তখন এলিসন তাদের ছেলে নাথানকে বাইরে দেখতে পেয়ে তো প্রচণ্ড রেগে যায়। সে নাথানকে দ্রুত ভেতরে আসতে বলে, কারণ বাইরে থাকলে সে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। তো এরপর নিজের ঘরে ঢুকে নাথান টর্চ চালিয়ে তার বিছানার চাদরে করা ছোট ছোট ছিদ্রের ভেতর দিয়ে আলো ফেলতে থাকে, আর দেয়ালে তখন তারার মতো ছায়াও তৈরি হয়। নাথানের মনে হয় যে এটা যেন সত্যি একটা আকাশ।
মানে এটা করার মাধ্যমে সে রাতের আকাশটা দেখার শখটা পূরণ করে আর কি, কারণ নাথানের মা তাকে কখনো বাইরে বের হতে দেয় না। তো এর পরের দিন জন আবার বাংকারের দেওয়ালে নতুন কিছু ফাটল দেখতে পায়। এর মধ্যে সেই বাইরে পাঠানো গাড়িটা কিছু অসহায় মানুষদেরকে উদ্ধার করে ফেরার পথে বাংকারের সঙ্গে যোগাযোগ করে, কারণ জায়গার অভাবে কয়েকজন মানুষকে তারা সেখানে ফেলে আসতে বাধ্য হয়েছে। কিন্তু অ্যাডাম তখন সঙ্গে সঙ্গে না বলে দেয়। সে আরো বলে যে এত মানুষের জন্য আমাদের কাছে পর্যাপ্ত খাবার আর জায়গা নেই, তোমরা কি পাগল হয়ে গিয়েছো নাকি? আর ঠিক তখনই আরেকটা শক্তিশালী ভূমিকম্প শুরু হয়ে যায়, আর এই গাড়িটির সঙ্গে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বাংকারও ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। মানুষ আর মালপত্র তো চারিদিকে ছিটকে পড়তে শুরু করে। হঠাৎ করে ছাদের বড় বড় অংশগুলো ভেঙে পড়ে। বহু মানুষই ধ্বংসস্তূপের নিচে আটকে যায়, আর ওই ঘটনায় গুরুতর আহতও হয়। আর ওই সময় কিছু পাথরের শ্যাপা জনের মাথায় পড়ে, আর এত ধুলোর কারণে জনের দীর্ঘদিনের কাশিটা আবারও বেড়ে যায়। তবে তার এক বন্ধু তাকে ওখান থেকে বের হতে সাহায্য করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার সব অ্যালার্ম একসঙ্গে বেজে ওঠে। আবারও একটা বিকট শব্দে বাংকার কেঁপে ওঠে। দূর থেকেও একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। জন সঙ্গে সঙ্গে দৌড়ে অফিসের দিকে ছুটে যায় অ্যালিসনকে বাঁচানোর জন্য। সে দেখতে পায় যে অ্যালিসন গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। জন তাকে দ্রুত তুলে দাঁড় করায়, আর এরপর তারা দুজন তাদের ছেলেকে খুঁজতে শুরু করে। তারা নাথানকে তার ঘরে খুঁজে পায়। নাথান মুখে মাস্ক পরেই ছিল, কিন্তু তবুও তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। জন তখন তার পরিবারকে বলে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে, আর সে নিজে আরও মাঝখানতে বেরিয়ে পড়ে যাতে তারা এই বাংকার ছেড়ে বাইরে যেতে পারে। চারিদিকে তখন আতঙ্ক আর চিৎকার, সবাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। তো অনেকটা ঝুঁকি নিয়ে তো জন তখন লকার পর্যন্ত পৌঁছে যায়, আর প্রয়োজনীয় মাস্ক নিয়ে ফিরে আসে। আর ওই মাস্ক পরার পরে নাথান কিছুটা স্বস্তি পায়। এরপর তাদের গোটা পরিবার সবটা গোছগাছ করে তো বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করে। বাংকারের কাঁপুনি যখন কিছুটা কমে আসে, তখন দেয়ালগুলো ধীরে ধীরে আবার ভাঙতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য তো সবাই মিলে একসাথে পাগল হয়ে যায়, কিন্তু গেটটি কেবল অর্ধেক পর্যন্তই খুলছে, আর ওই দরজা দিয়ে কোনোভাবে বের হওয়া সম্ভব হচ্ছে না। জন তখন তার পরিবারকে পেছনের দিকের পথে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পেছনের পথটিও তখন ভেঙে পড়ে। তাই আর কোনো উপায় না দেখে জন তাড়াতাড়ি সবাইকে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে বলে। অনেক কষ্ট করে তারা দরজার কাছ পর্যন্ত পৌঁছায়, আর জনও তখন বাটনটা প্রেস করে। কিন্তু ঠিক তখনই ভারী ইঞ্জিন চালু হয়। বাংকার আরও ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। তবুও তারা কোনোভাবে সবাই মিলে তো নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাইরে তখন চারিদিকে চলছে চরম বিশৃঙ্খলা। হঠাৎ মাটির ভেতর থেকে প্রচণ্ড পানির বিস্ফোরণ হতে শুরু করে, আর এই বিস্ফোরণের কারণে জন আর এলিসন তাদের ছেলে নাথানকে হারিয়ে ফেলে। নিজের ছেলেকে এইভাবে হারিয়ে ফেলে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে খুঁজতে বেরিয়ে যায়। তখন দেখা যায় যে নাথান গিয়েছে ডক্টর আমিনাকে সাহায্য করতে, কারণ এই বিস্ফোরণের কারণে সে খুব বাজেভাবে পড়ে গিয়েছিল। তারা এরপর আমিনাকেও সঙ্গে করে নিয়ে দ্রুত সামনের দিকে দৌড়াতে থাকে। একটু সামনে এগোলে দেখা যায় বেঁচে যাওয়া মানুষজন নৌকায় ওঠার চেষ্টা করছে, কিন্তু এত মানুষ একসঙ্গে এত ছোট একটা নৌকায় ওঠার কারণে তো সেটা তখনই পানিতে উল্টে যায়। আর এই বিশৃঙ্খলার মধ্যে আবার ওইসব মানুষ অ্যাডামের মাস্ক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জন তখন এলিসনকে বাঁচাতে তার দিকেই দৌড়ে যায়, তবে ঠিক তখনই এক লোক জনের উপর ঝাঁপিয়ে পড়ে তার কাছ থেকে মাস্কটা ছিনিয়ে নেয়। কিন্তু তবুও জন আর এলিসন কোনোভাবে সেখান থেকে অ্যাডামকে টেনে তীরে নিয়ে আসে। আর এখন এখানে মাত্র একটা বোটই অবশিষ্ট আছে। জন দ্রুত তার পরিবার এবং কয়েকজন মানুষকে সেই নৌকায় উঠতে সাহায্য করে। এলিসন আসলে চাচ্ছিল যত বেশি মানুষকে সে বাঁচাতে পারে, কিন্তু ক্যাপ্টেন তখন চিৎকার করে বলে যে বেশি ওজন হলে কিন্তু এই বোটটাও ডুবে যাবে। তাই বাধ্য হয়ে তাদের অনেক মানুষের চোখের সামনেই দরজাটা নিষ্ঠুরভাবে বন্ধ করে দিতে হয়। বাইরে থাকা লোকেরা তো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তখন ওই নৌকাকেই আঁকড়ে ধরে। তবে ঠিক তখনই সামনে থেকে একটা বিশাল ঢেউ এসে নৌকার ওপর আছড়ে পড়ে। বাইরে থাকা মানুষগুলো তখন ওই ঢেউয়ের সঙ্গেই ভেসে যায়। জনের নৌকাটিও প্রচণ্ডভাবে দুলে ওঠে, তবে ক্যাপ্টেন তখন তার দক্ষতার সঙ্গে নৌকাটিকে সামলে নেয়, আর তারাও নিরাপদে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পরে জন একটা ডিভাইস দিয়ে পরীক্ষা করে দেখে বাতাসের মান ঠিক আছে, আর সবাই এরপর তাদের মাস্কটা খুলে ফেলে। এরপর তারা বসে সিদ্ধান্ত নেয় কোথায় যাবে, কারণ আইসল্যান্ড পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তাই তারা ঠিক করে যে এখন তাদের জন্য সবচেয়ে কাছাকাছি আর নিরাপদ জায়গা হবে ইংল্যান্ড। কিন্তু কয়েক ঘন্টা পর হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। জন ইঞ্জিন পরীক্ষা করে সমস্যাটি ঠিক করে ফেলে, আর আবারও যাত্রা শুরু করে, কারণ জীবনে প্রথমবার সে এই পরিষ্কার আকাশে সত্যি সত্যি তারা দেখতে পাচ্ছে। এর কয়েকদিন পর নৌকাটি আবারও থেমে যায়, কারণ তেল শেষ হয়ে গিয়েছে। তখন আর এদের কোনো উপায় থাকে না, তাই তারা নৌকাটিকে ঢেউয়ের ভরসায় ছেড়ে দেয়, এই আশায় যে ঢেউগুলো তাদের কোথাও একটা নিয়ে যাবে।
আর দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে নৌকাটি তীরে এসে পৌঁছায়। সবাই তো প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ তারা এখন লিভারপুলে পৌঁছে গিয়েছে। জন তখন আবারও তার ডিভাইস দিয়ে বাতাসটি পরীক্ষা করে দেখে যে এখানকার বাতাস সম্পূর্ণ পরিষ্কার, কিন্তু এখন তাদের দ্রুত এখানে থাকার মতো জায়গা খুঁজতে হবে। এরপর নিচে তাকিয়ে দেখতে পায় যে শহরের বড় একটা অংশ পানিতে ডুবে আছে। জন তখন একটা বৈঠা দিয়ে আবারও নৌকাটিকে চালাতে শুরু করে, আর কিছুক্ষণ পরে নৌকাটা একটা শুকনো রাস্তায় এসে ঠেকে। সবাই তখন নৌকা থেকে নেমে দেখতে পায় যে পুরো শহরটাই জনশূন্য। এরপর যখন রাস্তায় তারা গুটি কয়েক মানুষকে দেখতে পায়, তাদেরকে অনুসরণ করে। তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে স্বল্প কিছু মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে। তবে জন তখন লক্ষ্য করে যে এখানে অনেকেই প্রচণ্ড অসুস্থ, তারা হয়তোবা আর বেশি দিন বাঁচবেও না। হঠাৎ করে তারা সেখানে চিৎকারের শব্দ শুনতে পায়, আর শব্দের দিকে এগিয়ে গেলে দেখতে পায় সেখানে বিশাল ভিড় লেগে আছে। অনেক মানুষ একটা বাংকারের সামনে ভিড় করেছে, আর কিছু সৈনিক সেটা পাহারা দিচ্ছে। অ্যাডাম তখন গেটের কাছে দৌড়ে গিয়ে বলে যে আমরা গ্রিনল্যান্ডের স্টেশনের সরকারি কর্মকর্তা, তাই আমাদেরকে ভেতরে ঢুকতে দিতেই হবে। এটা শুনে এক সৈনিক আবার তাদের কাছে তখন পরিচয়পত্র দেখতে চায়, কিন্তু শুধু অ্যালিসনের কাছেই তার আইডি কার্ডটা ছিল, কিন্তু সে তার পরিবারকে রেখে একা কোনোভাবেই ঢুকতে চায় না। অ্যাডাম তখন তো সৈনিকদের সঙ্গে তর্কই শুরু করে দেয়, যার কারণে সেখানে আরও ভিড় বেড়ে যায়। হঠাৎ করে এক সৈনিক তো অ্যাডামকে গুলি করে বসে। এরপর ভিড়ের মধ্যে থেকে একজন জোর করে ঢুকতে গেলে তো তাকেও সেখানে গুলি করা হয়। সৈনিকরা তখন রাগ করে তো গেটটাই বন্ধ করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে অ্যালার্ম বেজে ওঠে। তখনই দেখা যায় দূর থেকে ভয়ঙ্কর একটা ঝড় ধেয়ে আসছে। আতঙ্কে মানুষ তো ছোটাছুটি করতে শুরু করে। জন, এলিসন আর আমিনা তখন দ্রুত একটা ভ্যান থামায়, আর ড্রাইভারকে অনুরোধ করে তাদের লন্ডনের দিকে নিয়ে যেতে। এরপর তো ড্রাইভার জনের কাছে ভাড়া চেয়ে বসে, কিন্তু তার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই, তাই সে বাধ্য হয়ে তার ঘড়িটা দিয়ে দেয়। আর ড্রাইভারও তখন তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। আর একদম ঠিক টাইমে বেরোনোর কারণে এইবারও তারা এই ঝড়ের হাত থেকে বেঁচে যায়। অ্যালিসন নাথানকে বুকে জড়িয়ে ধরে বলে যে বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। আর এদিকে আমিনা তো অ্যাডামের এরকম মৃত্যুর জন্য প্রচণ্ড ভেঙে পড়ে। ওই ড্রাইভার তখন জানায় যে আসলে মানুষ এখন এতটাই অসহায় হয়ে পড়েছে যে কাউকে হত্যা করতেও তারা একবারও ভাবে না। তো এর কয়েক ঘন্টা পর তো ভ্যানটি জঙ্গলের মধ্যে কিছুক্ষণের জন্য থামে। জন তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে সে কি ফ্রান্সের অবস্থা সম্পর্কে কিছু জানে কিনা। ড্রাইভার জানায় যে ওই এলাকাটা এখন খুবই বিপজ্জনক। উল্কাপিণ্ডের গর্ত ঘিরে তো অনেক গল্পই শোনা যায়, সেখানে নাকি ভালো জমি আর পানি আছে, কিন্তু আমার কাছে এগুলো কিছুই সত্যি বলে মনে হয় না। আমার মনে হয় ওখানে গেলে মানুষেরও বিপদে পড়বে। ঠিক তখনই তারা আবার অদ্ভুত একটা শব্দ শুনতে পায়, আর দেখতে পায় যে আকাশ থেকে এখনো অসংখ্য উল্কাপিণ্ডের টুকরো ঝরে পড়ছে। চারিদিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, তাই সবাই তখন জীবন বাঁচাতে কাছে থাকা গাছগুলোকে শক্ত করে ধরে রাখে, যেন কোনোভাবে হাওয়ায় উড়ে না যায়। কিন্তু ঠিক তখনই ড্রাইভার ভয় পেয়ে বলে যে আমার ভ্যানটাই আমার সবকিছু, যেভাবে হোক ওটাকে বাঁচাতে হবে। তাই সে তার ওই ভ্যানকে বাঁচানোর জন্য তো দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে উল্কাপিণ্ডের টুকরোগুলো মাটিতে আছড়ে পড়তে শুরু করে, আর একটা বড় টুকরো সরাসরি তার সেই ভ্যান গাড়িটার উপর গিয়ে পড়ে। আর মুহূর্তের মধ্যে ড্রাইভার সহ তার ভ্যান গাড়ি সম্পূর্ণ সেখানে ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পরে সেই ভয়ঙ্কর বৃষ্টি থেমে যায়, তারা এখন 4 জনই বেঁচে আছে। এরপরে ওই ধ্বংস হয়ে যাওয়া ভ্যানের কাছে গিয়ে তাদের দরকারি জিনিসপত্র আর ব্যাগগুলো বের করে নেয়, আর সিদ্ধান্ত নেয় এখন থেকে পায়ে হেঁটেই তাদের যাত্রা চালিয়ে যেতে হবে। অনেক কষ্টের পর তারা অবশেষে লন্ডনে পৌঁছে একটা বিশাল ভবনের দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই তো ম্যাকেঞ্জি নামের একটা মেয়ে তাদের দিকে বন্দুক তাক করে। কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার সে তাদেরকে চিনতে পারে, আর সঙ্গে সঙ্গে বন্দুক নামিয়ে সবাইকে ভেতরে ঢুকতে দেয়। ম্যাকেঞ্জি তাদের পুরো ভবনটাই ঘুরিয়ে দেখায়। সে জানায় যে এটি একটা রিটায়ারমেন্ট হোম, যেখানে শুধুমাত্র বয়স্ক মানুষই থাকে। পুরো বিল্ডিংটাকে এসে সিল করে রেখেছে এবং সোলার প্যানেলের সাহায্যে জেনারেটর চালাচ্ছে, যেটা বাতাসকে পরিষ্কার রাখে। এরপর সবাই মিলে অনেকদিন পর একসঙ্গে খাওয়া দাওয়া করে আর অনেক গল্পও করে। এরপরে জন ম্যাকেঞ্জিকে ফ্রান্সের ওই গভীর গর্তগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করে। ম্যাকেঞ্জি তাকে বলে যে সে এসব নিয়ে অনেক গুজব শুনেছে, কিন্তু সত্যি কিনা তা এখনো নিশ্চিত নয়। রাতে তো এলিসন ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসছিল না। সে দেখতে পায় যে জন বারবার বাথরুমে যাচ্ছে আর ভীষণ রকমভাবে কাশছে। আর একসময় তো এলিসন নিজে গিয়ে সিঙ্কে রক্ত দেখতে পায়, কিন্তু জন তো এলিসনের কাছ থেকে বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে যেতে চায়। এলিসন তখন জোর করে জনের কাছে সত্যটা জানতে চায়, আর শেষ পর্যন্ত জন সত্যি কথা বলে দেয়, কারণ তাকে ডাক্তার বলেছিল যখন কাশির সঙ্গে রক্ত আসা শুরু করবে তার হাতে হয়তোবা আর মাত্র 6 থেকে 8 সপ্তাহ সময় থাকবে।
মানে হয়তোবা সেই পৃথিবীতে আর অল্প কিছু সময়ই আছে। এই কথা শুনেই তো অ্যালিসন প্রচণ্ড ভেঙে পড়ে। সে বলে যে তারা এখানে 2 মাস থেকে যাবে, যাতে করে জন অন্তত শান্তিতে শেষ কয়টা দিন কাটাতে পারে। কিন্তু জন তখন তাকে বেশ শক্ত হয়ে বলে যে আমি এখানে মরতে চাই না। সে এলিসন আর নাথানকে যেভাবেই হোক নিরাপদে ফ্রান্সে পৌঁছে দেবে। সেখানে তাদের জন্য নতুন একটা জীবন নিশ্চিত করার পরেই সে একটু শান্তি পাবে। তো পরের দিন ম্যাকেঞ্জি তাদের জন্য রিটায়ারমেন্ট হোমে রাখা একটা পুরনো গাড়ি বের করে দেয়, যেন সে তার পরিবারকে যে কোনো বিপদে রক্ষা করতে পারে। আর এরপরেই ম্যাকেঞ্জি তাদেরকে বিদায় দেয়। আর জনরা তো আবারও তাদের যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা পর শহরের প্রান্ত দিয়ে যেতে যেতে জন লক্ষ্য করে যে নাথান খুব চুপচাপ হয়েই বসে আছে। তার মন ভালো করতে তখন তারা কথা বলতে বলতে ছোট্ট একটা খেলাও শুরু করে। কিন্তু ঠিক তখনই একটা গুলি এসে জানালার কাঁচ ভেঙে সরাসরি আমিনার গায়ে লাগে, আর সে ওখানেই মারা যায়। আসলে ঝোপের আড়াল থেকে কয়েকজন লোক তাদের উপর গুলি চালাতে শুরু করে, তবে তারা গাড়ির ইঞ্জিনে গুলি করছে না, কারণ তাদের প্রয়োজন ছিল ওই গাড়িটা। জন তখন সঙ্গে সঙ্গেই তো গাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর পাল্টা গুলি চালাতে শুরু করে। ওই ডাকাতরা যত কাছে আসছিল, জনও তখন এক এক করে গুলি করে সবকটাকে মারতে থাকে। শেষ পর্যন্ত সেখানে মাত্র একটা লোকই বেঁচে থাকে। কিন্তু তখন আবার জনের গুলি শেষ হয়ে যায়। আর ঠিক সেই সময় এলিসন নিজের বন্দুক বের করে ওই লোকটাকে গুলি করে দেয়। এরপর পরিস্থিতি যখন একটু শান্ত হয়, তখন তারা আমিনাকে একটা গর্ত করে সেখানেই কবর দেয়। জন, এলিসন আর নাথান তো আমিনার এরকম হঠাৎ মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে। কিন্তু তাদেরও তো নিজের জীবন বাঁচাতে হবে, তাই তারা আবারও সেখান থেকে যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা পর তারা বিশাল একটা মরুভূমির মতো জায়গায় এসে পৌঁছায়। তারা বুঝতে পারে যে এটাই সেই জায়গা যেখানে একসময় ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানে যুদ্ধ হয়েছিল। কিন্তু এখন পানি সরে যাওয়ার কারণে এই জায়গাটা এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। ওই পথেই তারা অনেক পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। আর সামনে এগিয়ে গিয়ে তারা ওখানে কিছু মানুষও দেখতে পায়। আর ভালো করে তাকিয়ে দেখে যে সামনেই মাটির মাঝখানে বিশাল একটা ফাটল রয়েছে। এখন তাদেরকে যেভাবে হোক এই ফাটলটা পেরিয়ে ওপারে যেতে হবে। তবে ওই পারে যাওয়ার একমাত্র পথ হলো এই দড়ি দিয়ে তৈরি ভয়ঙ্কর একটা ব্রিজ। এই দড়ি দিয়ে বানানো ব্রিজটাকে দেখে তো নাথান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে যে আমি কোনোভাবেই ওখানে যাব না। জন তখন তাকে অনেকটা সাহস দিয়ে বলে যে তুমিই সবার আগে যাবে। ধীরে ধীরে তারা পুরো পরিবার খুব সাবধানে সেতুটা পার হতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই আবার মাঝপথে জনের প্রচন্ড কাশি পেয়ে যায় আর সে পা পিছলে পড়ে যেতে লাগে। কিন্তু শেষ মুহূর্তে আবার নিজেকে কোনো মতে সামলে নেয়। ঠিক তখনই আবার শুরু হয়ে যায় প্রচন্ড ঝোড়ো হাওয়া, আর ওই বৃষ্টিও ভয়ঙ্কর রকমভাবে দুলতে থাকে। সবাই তো ভয়তে শক্ত করেই সেখানে ধরে রাখে। আর কিছুক্ষণ পর ওই বাতাসটা আবার থেমে যায়, আর তারাও আস্তে আস্তে পাথরের একদম চূড়ায় গিয়ে পৌঁছায়। আর সেখান থেকে দুই দিকে নামার জন্য আবার দুইটা সিঁড়ি দেখা যায়। তবে এই সিঁড়ির মাঝখানে পৌঁছাতে আবার হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়। তারা তো কোনো মতে সেখানে দাঁড়িয়ে থাকে। তবে ওই ভূমিকম্পটা থামতে না থামতেই আর একটা ভূমিকম্প সেখানে এসে আঘাত হানে। পাহাড়গুলো ভেঙে পড়তে শুরু করে, যার কারণে এই দড়ির তৈরি ব্রিজটাও সেখানে ভেঙে যায়। আর অনেক মানুষ তো নির্মমভাবে ওই খাদের মধ্যে পড়েই মারা যায়। এদিকে অন্য সিঁড়িতে থাকা এক লোক তো আতঙ্কে তার সামনে থাকা মানুষটাকে ধাক্কা দিয়ে ফেলে, আর যার কারণে তখন সেই সিঁড়িটিও ভেঙে যায়। ওই লোকটি তখন লাফ দিয়ে নাথানের গায়ের উপর গিয়েই পড়ে, আর সঙ্গে সঙ্গে ওই সিঁড়িটাও খাদের মধ্যে পড়ে যায়। নাথানের পরিবার তখন তাকে শক্ত করে ধরে রাখে, আর নাথানকে যে লোকটি ধরেছিল সে তখন পিছলে ওই খাদের মধ্যে পড়ে যায়। জন আর এলিসন তো অনেক চেষ্টা করে তখন নাথানকে উপরে তুলে আনে, আর কোনো মতে তারা সিঁড়িটা পার হয়ে ওপারে চলে যায়। এখন তাদের সামনে শুধুমাত্র পায়ে হাঁটার পথ, কিন্তু যত দূর তারা যাচ্ছিল চারিদিকে শুধু জনমানবহীন প্রান্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। তখন হঠাৎ করে তারা সামনে ডেনিস নামের একটা ব্যক্তিকে দেখতে পায়, যে তাদেরকে দেখে আবার বন্দুক নিয়ে সামনে এগিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে যে এরা ডাকাত নয়, তাই সঙ্গে সঙ্গে বন্দুকটা নামিয়ে ফেলে। এরপর ডেনিস তাদেরকে সোজা নিজেদের আশ্রয়ে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে অবশেষে জন আর তার পরিবার ফ্রান্সে পৌঁছে যায়। ডেনিস বর্তমান একটা পুরনো ফ্যাক্টরিতে থাকে। সেখানে সে একটা গাড়ির ইঞ্জিন ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে। সে জনদের তার মেয়ে কামিল এবং তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রেডিয়েশনের কারণে তার স্ত্রীর অবস্থা এখন খুবই খারাপ। তিনি হাঁটতে পারেন না, হুইল চেয়ারেই বসে থাকেন, এমনকি কথাও বলতে পারেন না। তো এরপর ডিনারের সময় ডেনিস জানতে পারে যে জনের পরিবার অ্যাস্টেরয়েড তৈরি হওয়া গর্তগুলোর কাছে যেতে চায়। আর এটা শুনে সে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে যে ওই জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক। চারিদিকের মানুষ ওই গর্তের দখল নিতে একে অপরকে হত্যা করছে। এদিকে কামিল নাথানকে নিজের ঘরে নিয়ে যায় আর তার সব মজার জিনিসপত্রগুলো দেখাতে থাকে। বদলে নাথান তাকে তার সেই ছিদ্র করা চাদরটি দেখায়, কারণ চাদরের নিচে টর্চ ধরলে তো রাতের আকাশের ওই তারাগুলো দেখা যায়। তো পরের দিন সকালবেলায় ডেনিস জনকে একটা ম্যাপ দেয়, আর সেখানেই আছে সব থেকে কম বিপজ্জনক পথ,
সে আরও জানায় যে সেনাবাহিনীতে তার এক পুরনো বন্ধু আছে যে এখন বড় একটা পদেও আছে, আর প্রমাণ হিসেবে সে জনকে তার বন্ধুর সঙ্গে তোলা একটা পুরনো ছবিও দেয়, যাতে এটা দেখিয়ে সে যে কোনো প্রয়োজনে সাহায্য পেতে পারে। কিন্তু এরপরে হঠাৎ করে ডেনিস কেঁদে ফেলে আর জনের কাছে একটা অনুরোধ করে। সে বলে যে তারা যেন কামিলকেও তার সঙ্গে করে নিয়ে যায়। ডেনিস আসলে নিজেও তার মেয়েকে ওই গর্ত পর্যন্ত নিয়ে যেতে চায়, কিন্তু তার ওয়াইফ তো অনেক অসুস্থ, আর অসুস্থ ওয়াইফকে এভাবে একা ফেলে রেখে তার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। জন তো প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যায়, কিন্তু এলিসন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর কামিল তার মা বাবাকে বিদায় জানিয়ে জনের পরিবারের সঙ্গে ডেনিসের ভ্যানে উঠে পড়ে। কয়েক ঘন্টা ধরে গাড়ি চালানোর পর অ্যালিসন লক্ষ্য করে যে নাথান আর কামিলের মনটা খারাপ, তাই তারা একটু রেস্ট নেওয়ার জন্য থামে। জন এরপর নাথান আর কামিলকে নতুন একটা খেলা দেখায়, আর এটা দেখে তাদের মনটা কিছুটা হালকা হয়। তবে ঠিক তখনই রাস্তায় অনেকগুলো গাড়ি দেখতে পাওয়া যায়, আর সঙ্গে সঙ্গে কিছু সৈনিক এসে তাদেরকে ঘিরে ফেলে। কামিল তখন বিপদ বুঝতে পেরে তার বাবার সে জেনারেল বন্ধুর নাম বলে, যার কারণে সৈনিকরাই তখন তাদেরকে সাহায্য করে এলাকা পার হতে। কিন্তু এরপরে রাত নামতেই তারা একটা যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছায়, যেখানে আবার সেনাবাহিনীরা লড়াই করছিল। এক সৈন্য তখন তাদেরকে গোপনে জঙ্গলের পথেই নিয়ে যায়, যাতে করে তাদেরকে কেউ দেখতে না পায়। তবে হঠাৎ করে একটা বিস্ফোরণ হলে সবাই সেখানে ভয় পেয়েই থেমে যায়। তবে তারের একটা বেড়া পার হবার পর তারা আরও বেশি বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ে, কারণ তখন সেখানে প্রচণ্ড রকম গুলি বিস্ফোরণ হচ্ছিল। তাই নিজেদের প্রাণ বাঁচাতে তারা তখন দ্রুত সেখান থেকে দৌড়াতে লাগে। চারিদিকে শ মানুষ মারা যাচ্ছে। তখন তাদের সঙ্গে থাকা সৈন্যটি বাংকারে কল করে জানায় যে তার সঙ্গে কিছু সাধারণ মানুষ আছে, আর অন্য সৈন্যরা তখন তাদেরকে সামনে এগিয়ে যেতে বলে পিছনে কাভার দিতে থাকে। তো চলতে চলতে তারা যুদ্ধের জন্য তৈরি একটা সুড়ঙ্গের মধ্যেই ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে তো জন জোরে জোরে কাশতে কাশতে তো একটা টাইম পর সেখানে পড়েই যায়। আর ওই সুড়ঙ্গের মধ্যেই তারা তখন অনেক মানুষের লাশ দেখতে পায়। শেষ পর্যন্ত তারা একটা সিঁড়ির কাছে গিয়ে পৌঁছায়। তখন তাদের সঙ্গে থাকা সৈন্যটি তাদেরকে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়, আর বলে যে সোজা হাঁটতে থাকলে সামনে আপনারা ক্যাম্প পেয়ে যাবেন। এরপর সকাল হলে তারা অবশেষে মিলিটারি ক্যাম্পে এসে পৌঁছায়। কামিল তখন দূরে কিছু নতুন পাহাড়ের দিকে ইশারা করে। জনও বুঝতে পারে যে তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু যখন তারা ডেনিসের বন্ধুর কথা জানতে চায়, তখন জানা যায় যে সে নাকি অলরেডি মারা গিয়েছে, আর এখন এই নতুন সৈন্যরা তাদেরকে কোনোভাবেই সাহায্য করতে রাজি নয়। ওই সময় আবার জন বলে যে তার হাতে খুবই কম সময় আছে, সে শুধুমাত্র চায় তার পরিবারকে বাঁচাতে। তখন একজন লোকে তো জনের এই কথা শুনে প্রচণ্ড মায়া হয়, তাই ওই লোকটাই অবশেষে জনের পরিবারকে নিজের বাসে জায়গা দেয়। তখন জনের পরিবার সহ আরও কিছু মানুষ ওই বাসে উঠে পড়ে, আর বাসটিও দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যায়। তবে হঠাৎ করে মাঝপথে একটা বিস্ফোরণের কারণে বাসটি সেখানে থেমে যায়, আর কিছু ডাকাত এসে বাসটিকে ঘিরে ফেলে। একটা সৈন্য তখন বাইরে নেমে তো ডাকাতদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু ডাকাতটার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তখন তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। এরপর একজন ডাকাত তো ড্রাইভারকেও গুলি করে ফেলে, আর সবাইকে বাস থেকে নামতে বাধ্য করে। জন তার পরিবারকে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু সে নিজে থেকে যায় বাসের ভেতরে। ঠিক তখনই আরেকটা ডাকাত ঢুকতে গেলে একজন যাত্রী এসে তার মাথায় পাথর ছুঁড়ে মারে, আর এরপরেই বাসের ভেতর থেকে 2টি গুলির শব্দ পাওয়া যায়। জন তখন হাতে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর এই দৃশ্য দেখে সবাই তো একটু স্বস্তি পায়। কিন্তু বাসের মধ্যে আসলে জনের নিজের গায়ে গুলি লেগেছিল। সবাই তো তাড়াহুড়ো করে আবারও বাসে উঠে পড়ে, আর ন্যাথান তখন কোনো মতে জনের ক্ষতটা চেপে ধরে রাখে, আর অ্যালিসন গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা পাহাড়ের একটা চূড়ায় গিয়ে পৌঁছায়, আর জনও কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে সেখানে চলে যায়। আর এখানে আসার পরে তারা বুঝতে পারে যে মানুষের বলা কথাগুলো আসলে সত্যি, এটা কোনো গুজব নয়। ওই অ্যাস্টেরয়েডদের তৈরি হওয়া গর্তগুলো খুবই সুন্দর। সেখানে উর্বর জমি আছে, বাতাসে কোনো দূষণ নেই, এমনকি চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এটাই হলো তাদের নতুন জীবন শুরু করার জন্য একদম উপযুক্ত জায়গা। তবে ঠিক ওই মুহূর্তে জন মাটিতে লুটিয়ে পড়ে। এলিসন আর নাথান তখন তাকে ঘিরেই দাঁড়িয়েছিল, আর জনও তখন তাদের দিকে তাকিয়ে চরম শান্তিতে শেষ বিদায় নিয়ে নেয়। সে যেভাবেই হোক তার পরিবারকে একটা সেফ জায়গায় পৌঁছে দিতে পেরেছে। আসলে জনকে দেখে আমার প্রত্যেকটা বাবার কথা মনে পড়ে গেল বন্ধুরা। বাবারা সব সময়ের জন্যই চায় তাদের পরিবার যেন যে কোনো মূল্যে নিরাপদ থাকুক, এতে তাদের জীবন বাঁচুক আর না বাঁচুক। পৃথিবীর প্রত্যেকটা বাবাই বোধহয় এরকম হয়, তাই না? তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।